এখন আমি মনে করি ইউনুস ইজ আ বিগার ফাসিস্ট। আসল ফাসিস্ট হলো ইউনুস। এটা প্রধান উপদেষ্টার দপ্তর সেটাকে বানিয়েছিলেন ওনার ইউনুস সেন্টার। উনি জানতেন এই 3 দিন বাংলাদেশে পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে, মব হবে। উনি চাইলে 2 দিন আগে আসতে পারতেন। He has never paid any taxes to the government of Bangladesh or to Bangladesh. সব জায়গাতেই মবকে উস্কে দিয়েছেন। উনি ওনার বক্তৃতার মধ্যে বলেছেন এদেরকে প্রতিহত করতে হবে, তোমাদের শরীরে তেজ নাই। নোবেল পাওয়ার থেকেও বাংলাদেশ চালানো কঠিন। উনি অকারণে ভারতের সাথে দ্বন্দ্ব বাড়িয়েছেন। গত 2 দিন ধরে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে কালের কণ্ঠকে দেয়া একটি একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি তার মনের যে অব্যক্ত কথা ছিল সেটি বলেছেন। গত 1.5 বছরে তার সাথে কি কি হয়েছিল সবকিছু তিনি বলেছেন। আপনি রাষ্ট্রপতির এই সাক্ষাৎকারটিকে কিভাবে দেখছেন? এটি একটি নতুন বিষয়, কেননা আমাদের রাষ্ট্রপতিরা কেউই ঠিক এইভাবে মিডিয়ার কাছে নিজেকে তুলে ধরেন নাই। আমি মনে করি যে এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত। রাষ্ট্রপতিদের কথা বলার স্বাধীনতা দেওয়া উচিত, কেননা তারাই তো আমাদের কথা বলার স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। ফলে রাষ্ট্রের যিনি অভিভাবক তিনি নিজে যদি কথা বলতে না পারেন, অন্যদেরকে কথা বলার অধিকার কিভাবে দিবেন? আমি এটাকে স্বাগত জানাই। উনি ভালো কাজ করেছেন আমাদেরকে। আমি মনে করি তার আরও কোনো কথা থাকলে সেটা লেখা উচিত, বলা উচিত, এবং যদি ওই সাক্ষাৎকারের বক্তব্য অনুযায়ী তিনি পদত্যাগ করেন অথবা এই পদ ছেড়ে দেন, তাহলে এর পরপরই তার আরও সাক্ষাৎকার এবং আরও কথা বলে আমাদেরকে পুরো সময়টা সম্পর্কে সঠিক তথ্য দেওয়া উচিত, কেননা মানুষের জানার অধিকার আছে। আর সেইখানে যে প্রসঙ্গগুলি উঠে এসেছে সেটি আমি মনে করি যে একজন উচ্চশিক্ষিত, উচ্চ পুরস্কৃত, উচ্চ সমাদৃত, উচ্চ আয়কারী ব্যক্তি হিসেবে প্রফেসর ইউনূসের যে শিষ্টাচার বহির্ভূত তৎপরতা এবং তার সরকারের যে অভদ্রতা, সেইটাকে আমরা উপলব্ধি করতে পেরেছি। আমরা উপলব্ধি করতে পেরেছি যে ডিগ্রি, পুরস্কার, ক্ষমতা, টাকা কোনো কিছুই মানুষের ভেতরকার যে বিষয় সেটিকে দমিয়ে রাখতে পারে না। উনি আসলে রাষ্ট্রপতিকে অপমান করার মধ্যে দিয়ে জনগণকে অপমান করেছেন, কেননা রাষ্ট্রপতি পদটি একটি পদ, যে পদটি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পদ। এই পদকে সম্মান করা আমাদের দায়িত্বের অংশ। কোনো ব্যক্তি রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি আমাদের কোনো ক্ষোভ থাকে, সেই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে এটা সংবিধানে আছে। আমরা কিভাবে তাকে প্রত্যাখ্যান করতে পারি সেটি বলা আছে। কিন্তু তিনি তার নিজের পদের প্রতিও আমি বলবো যে সদাচার করেন নাই, কারণ যে কাজগুলি তার করার দায়িত্ব ছিল সেগুলিও তিনি পালন করেন নাই। এইগুলিকে বহু বছর আগে আমার জর্জ বুশের কথা বলতে চাই, কারণ প্রফেসর ইউনূস তো আমেরিকার দিকে ঝুঁকে থাকেন সবসময়। তো রিক্যালসিট্র্যান্ট নামে একটি শব্দ ব্যবহার করা হয়েছিল, জর্জ বুশ ব্যবহার করেছিলেন। রিক্যালসিট্র্যান্ট কি জিনিস এটা আমরা প্রফেসর ইউনূসকে দেখে বুঝতে পেরেছি। এখন এটা আমার এখানে আজকে এখানে দুজন আলোচক আছেন যারা আইনজ্ঞ, অভিজ্ঞ আইনবিদ। তো আমি আইনের প্রসঙ্গে না যাই, কিন্তু এটি শিষ্টাচারের অংশ যে তিনি যখন এই প্রধান উপদেষ্টা পদটি ছেড়ে চলে যাচ্ছেন, তিনি রাষ্ট্রপতিকে একটি ফেয়ারওয়েল ভিজিট দিলেন, সেটা তিনি দেন নাই। তিনি যখন শপথ নিয়েছিলেন তখন রাষ্ট্রপতিকে দরকার হয়েছিল, তিনি ব্যবহার করেছেন। প্রফেসর ইউনূস ক্ষমতা আসার পরে আমাদের আইনকে, কানুনকে, আমাদের করের আইনকে, আমাদের সকল কিছুকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছেন। তিনি ইউজ করেছেন, তিনি অ্যাপ্লাই করেন নাই। এবং এই যে ইউজার অ্যাটিটিউড, সব কিছুকে ব্যবহারকারীর মতো ব্যবহার করা এবং তারপরে প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়া, এই পদ্ধতি তিনি সর্বত্র ব্যবহার করেছেন, কারণ এইটাই তার চরিত্র। তিনি একসময় এরশাদ সাহেবের কাছ থেকে আদেশ নিয়ে গ্রামীণ ব্যাংক তৈরি করেছিলেন। জীবনে এরশাদ সাহেব অসুস্থ হলে একবার দেখতে যান নাই। আমি এরশাদ সাহেবের ভক্ত না, কিন্তু এরকম একটা ফেভার যার কাছ থেকে নিয়েছেন, ভদ্রতার কৃতজ্ঞতা থেকে তো তার সাথে আবুল মাল আব্দুল মুহিত তাকে তখন এই সাহায্যটা করেছিলেন। এগুলো সব জায়গায় লেখা আছে। তিনি মুহিত সাহেবের সঙ্গে সুসম্পর্ক মেনটেন করেন নাই। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জোবরা গ্রামে যখন এই প্রজেক্ট চালু করেছিলেন, উনি সেইখানে শিক্ষক ছিলেন। উনি ক্ষমতায় বসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোনো ফেভার করেন নাই, কিন্তু নিজের গ্রামীণ ব্যাংককে ফেভার করেছেন। এইবার আসেন একটা একটা করে আমি যেতে পারবো। এবং উনি নোবেল পুরস্কার পেয়েছেন একা না, কিন্তু উনি এবং গ্রামীণ ব্যাংক বলার সময় ওনার ইউনূস সেন্টার শুধু ওনাকেই নোবেল বিজয়ী হিসেবে পরিচয় করিয়ে দেয়, গ্রামীণ ব্যাংকের কথা বলে না। যেন মানে মানসিকতা, মন মানসিকতা এরকম যে গ্রামীণ ব্যাংক ওনার কর্মচারী আর কি এই জন্য পেয়েছে, মানে আপনিও পেয়েছেন, আপনার খাদেমও পেয়েছে, মোটেও না।
এবং আপনি দেখবেন কোথাও লেখে না যে গ্রামীণ ব্যাংক একটি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান, কিন্তু ওনার পিছে লেখে উনি নোবেল বিজয়ী ব্যক্তি। উনি তো অর্ধেকটা নোবেল পেয়েছেন, পুরাটা পান নাই তো। এবং এইটা ওনার অ্যাটিটিউড। আপনি দেখবেন, আপনি ওনার ভবনে যাবেন, দেখবেন ওনার কত বিরাট বিরাট ছবি লাগানো আছে। উনি রাষ্ট্রপতির ছবি নামিয়ে নিতে দিয়েছেন, কিন্তু নিজের ছবি ঝুলায় রাখেন নিজের প্রতিষ্ঠানের ভিতরে। আরো ব্যাপার আছে, ওনার একটা জাদুঘর আছে, ওনার জীবদ্দশা, ওনার প্রতিষ্ঠানের মধ্যে ওনার একটা মিউজিয়াম আছে, এবং সেটা লোকে পরিদর্শন করবে সেই ব্যবস্থা করা আছে। এখন উনি আসলে একজন সেলফ লাভিং, মানে আমরা একটু জানতে চাই যে সেটাই আসলে কোথায়। ওইটা আছে, আপনি যাবেন ওই যে ভবন, ওনার যে গ্রামীণ ব্যাংকের ভবন আছে সেই ভবনের নিচতলায়। আমি সেটা গিয়েছি, আমি ওনার খুব ভক্ত ছিলাম, আমি এখন ওনার ভক্ত, ওনার কাজের ভক্ত। উনি যে কাজগুলো ভালো করেন সেগুলোর প্রশংসা করব না, কিন্তু সেই ভালো কাজের উসিলা দিয়ে উনি যদি আমাদের জাতির উপরে এরকম অত্যাচার করে যান এবং এই ধরনের অন্যায় কাজকে প্রমোট করে যান, উনি কি কি অন্যায় প্রমোট করেছেন আপনি দেখেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই শব্দটা যে কোনো ভদ্রলোক বুঝে। উনি এখানে আসার পরে উনি কি করলেন, ওনার প্রতিষ্ঠান কিন্তু একটি আলাদা তফসিলভুক্ত প্রতিষ্ঠান, সংসদের একটি আইনের মাধ্যমে। এখানে প্রাক্তন সংসদ সদস্য আছেন, আমি ভুল বললে একটু ঠিক করে দিও শামীম ভাই। হ্যাঁ, আমার সাথে তার এমনিতে বড় ভাই ছোট ভাই সম্পর্ক, এই জন্য এইভাবে বলেছি। এটা কিন্তু একটা সংসদের আইন দিয়ে তৈরি করা একটা প্রতিষ্ঠান, যেটা সাধারণ মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানের আইনের আওতায় ছিল না। এটাকে উনি ইচ্ছা করে বাইরে রেখেছিলেন, কারণ তাহলে ওইখানে সরকারের অনেক নজরদারি থাকতো। এই কারণে উনি এটাকে বাইরে রেখেছিলেন। যে মুহূর্তে উনি নিজে সরকার হয়ে গেলেন, সাথে সাথে উনি এটাকে বিশেষভাবে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানের আইনের আওতায় নিয়ে এসে করমাফ করে দিলেন। কারণ এই করমাফ করার যে আইনটা, সেটা মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানের জন্য আছে, ওনার প্রতিষ্ঠানের জন্য নাই। উনি ওনার ক্ষমতাকে ব্যবহার করলেন নিজের প্রতিষ্ঠানের স্বার্থে। এবং তারপরে কি করলেন, উনি নিজের দায় মাফ করলেন, উনি নিজের জন্য বিভিন্ন লাইসেন্স পারমিট ইস্যু করলেন। এবং ওনার সময়ে ওনার মালিকানাধীন, ওনার আমি বলবো যে ঘুরিয়ে ফিরিয়ে মালিকানাধীন, শ্যাডো মালিকানাধীন গ্রামীণ ফোনের জন্য তরঙ্গ বরাদ্দ করা হলো। এবং সেই তরঙ্গ বরাদ্দ যেভাবে করা হয়েছে সেটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হয় নাই। এই কাজগুলি তিনি ওখানে বসে বসে করেছেন। উনি অন্যের দুর্নীতি ধরেন, ওনার নিজের দুর্নীতি উনি যে করেছেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের দ্বন্দ্ব থাকা অবস্থায় ক্ষমতায় বসে নিজের প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের বরাদ্দ দেওয়া, এইটা তো কোনোভাবেই আইনসিদ্ধ না। উনি এগুলা করেছেন। এবং প্রেসিডেন্টের সাথে উনি কি করেছেন, উনি তো একদিকে প্রেসিডেন্টের সঙ্গে অভদ্রতা করেছেন, আরেকদিকে উনি নিজে গোপন চুক্তি করে এসেছেন। মানে উনি তো করেন নাই, লোক দিয়ে করিয়েছেন, নিজে আবার সাইন করে নাই, কিন্তু আপনি লক্ষ্য করবেন। এবং ওনার উপদেষ্টাদেরও কেউ সই করে নাই, সই করিয়েছেন একজন আমলাকে দিয়ে, প্রশাসনিক লোককে দিয়ে, প্রশাসনের সঙ্গে চুক্তিটা করিয়েছেন রাষ্ট্রের পক্ষে, সরকারের এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে এবং এই চুক্তি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন নাই, আগেও করেন নাই, পরেও করেন। যে আমি আসবো এই বিষয়টি নিয়ে, প্রশ্নটি নিয়ে আমি আপনার কাছে ফিরবো। 1.5 বছরে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অনেক ষড়যন্ত্র করা হয়েছে। তিনি আসলে দেশের কি লাভ হতো, বা কেনই বা তাকে উপড়ে ফেলার চক্রান্ত করা হচ্ছিল? যে এটার পেছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আমি যতটুকু জানি, 5 তারিখের এই ঘটনার পরে বঙ্গভবনে যে আলোচনা হয়েছিল, সেখানে আমাদের পার্টির তরফ থেকে GM কাদের, মুজিবুল হক চুন্নু এবং আনিসুল ইসলাম মাহমুদও গিয়েছিলেন। সেখানে একটা সর্বদলীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়, হই হই করে সেই প্রস্তাবটা মানা হয় না। এরপর GM কাদের বলেন দেশের অবস্থা খুবই খারাপ, এখন এমার্জেন্সি না দিলে দেশে জানমালের ক্ষতি হবে, এমার্জেন্সি দেওয়া উচিত। এটাও ছাত্ররা হই হই করে সেখানে মানে না। এটাকে পরবর্তীতে আবার আসিফ বা মাহফুজ একটা ইন্টারভিউতে বলেছে যে উনি মার্শাল ল চাচ্ছিলেন, মার্শাল ল এমার্জেন্সি এক জিনিস না। তো ওই প্রেক্ষাপটে ছাত্ররা যা চেয়েছিল তাই ঘটেছে, আর ছাত্ররা ইউনূস যা চেয়েছিল তাই করেছে। এবং এই জিনিসটা, এই ইন্টারভিউটা পড়ে যেটা মনে হচ্ছে, পুরো আন্দোলনের গোড়া থেকেই ডক্টর ইউনূসের ইনভলভমেন্ট ছিল। ইনভলভমেন্ট থাকাটা আমি দোষের কিছু বলছি না, উনি একটা আন্দোলনে অংশগ্রহণ করতেই পারেন, পার্টিসিপেট করতে পারেন, কিন্তু উনি এটা ডিনাই করেছেন। উনি কিন্তু সারপ্রাইজ হয়েছেন যখন উনি ফোন পেয়েছেন প্রধান উপদেষ্টা হওয়ার জন্য। উনি বলেছেন আমি সারপ্রাইজড, কিন্তু এখানে স্টুডেন্টরা প্রথম থেকেই নেগোসিয়েশনে ডক্টর ইউনূস ছাড়া আর কোনো কাউকে বসাবেন না এমন তারা একেবারে একই মনোভাব ধরে তারা ওই রেখেছিলেন। ইউনূস শব্দটা, নামটা পেলো কোত্থেকে? তো সেখানে একটা নেক্সাস ছিল। আমি এটাকে গোপন রাখার চেষ্টাটাই হচ্ছে রাজনীতিবিদের সাথে অন্যদের পার্থক্য। উনি একটা পলিটিক্যাল কাজ করছেন, কিন্তু পলিটিক্যাল দায়টা নিতে চাচ্ছেন না, যে কারণে উনি 3 দিন পরে আসছেন। উনি জানতেন এই 3 দিন বাংলাদেশে পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে, মব হবে। উনি চাইলে 2 দিন আগে আসতে পারতেন, এমন কোনো চিকিৎসার ব্যাপার ছিল না। যখন এসে গেলেন তখন তার রাষ্ট্রপতিকে দরকার শপথ নেওয়ার জন্য, সংবিধানের অধীনে শপথ নিলেন।
নেয়ার কিছুদিন পরে যেটা ঘটলো, ছাত্ররা বা অনেকেই বা ইসলামিক অনেকেই দেশে ইলেকশন চাচ্ছিল না। দেশে একটা বিপ্লবী সরকার, দেশে একটা তালেবান সরকার অনেকে বলে, বা অনেক ধরনের বিভিন্ন ভিন্ন মানে অনেক অ্যাডভেঞ্চারিজমের চিন্তা মানুষের মধ্যে ছিল। সেখানে বাধা ছিল কয়েকটা। প্রথম বাধা হচ্ছে সেনাবাহিনী। যে দেশে মোটামুটি একটা সেনাবাহিনী থাকে সে দেশে জঙ্গি তৎপরতা বিপ্লবী সরকার হয় না। তার সেনাবাহিনীকে তারা অ্যাটাক করেছে, ওয়াকার সাহেবের নামে যাতা কথা বলেছে, সেনাবাহিনী ইউনিফর্ম ধরে টেনেছে আমার সামনে, ভুয়া ভুয়া বলেছে। এগুলো সবই কিন্তু প্রোগ্রামের পার্ট ছিল। এবং সেনাবাহিনীর সাথে সে সময় ডক্টর ইউনূসের দ্বন্দ্ব হলো ইলেকশন নিয়ে। সেনাবাহিনী ইলেকশন চাচ্ছে, ইউনূস স্যার বা তার লোকজন সেই সময় ইলেকশন চাচ্ছিল না, পরে চেয়েছে। এটা অদ্ভুত দেশ। পৃথিবীর সব দেশে এরকম সিচুয়েশনে সেনাবাহিনী ইলেকশন চায় না, সিভিল সোসাইটি ইলেকশন চায়। বাংলাদেশে তথাকথিত সিভিল সোসাইটির গভর্নমেন্টরা তারা ইলেকশন চায়নি, কিন্তু সেনাবাহিনী ইলেকশন চাচ্ছিল দেশ বাঁচাতে। সেই সময় বিএনপি অনেক ম্যাচিউর রোল প্লে করেছে এবং রাষ্ট্রপতিকে উপড়ে ফেলতে হবে। রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার প্রধান কারণ ছিল, আমি যেটা অনুভব করি, রাষ্ট্রপতি সেনাপ্রধানকে নিয়োগ দেন এবং যদি রাষ্ট্রপতি আরেকজন হতেন তাহলে আমার ধারণা ওয়াকার সাহেবেরও চাকরি থাকতো না। নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতো যিনি ওই ভাবধারাকে বাস্তবায়ন করত। ওই ভাবধারা বাস্তবায়ন করার জন্যই, সেনাপ্রধানকে সরিয়ে ফেলার জন্যই রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলার দাবি উঠেছিল। রাষ্ট্রপতির ওই মুহূর্তে কোনো কিছু করার ক্ষমতাও ছিল না, কখনোই ছিল না। কিন্তু রাষ্ট্রপতি থাকার কারণে সেনাপ্রধানকে বরখাস্ত করা যাচ্ছে না, পরিবর্তন করা যাচ্ছে না, নতুন সেনাপ্রধান দেওয়া যাচ্ছে না। সেখানেই রাষ্ট্রপতিকে হিট করা হয়েছিল। তো আমি মনে করি খুব ভাগ্যবান আমরা, সে সময় বিএনপিরও শুভবুদ্ধির উদয় হয়। বিএনপি, সেনাপ্রধান বা সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান মিলে এই জিনিসটাকে তারা ট্যাকেল করে। একই রকম সিচুয়েশন জাতীয় পার্টি ব্যানের ক্ষেত্রে হয়েছিল। জাতীয় পার্টিকে ব্যান করতে হবে, তখন কিন্তু সেনাবাহিনীও কিছুটা সহযোগিতা করেছিল, বিএনপিও বলেছিল কোনো পার্টিকে ব্যান করা যাবে না। এর ফলে আমরা যেটা অনুভব করছি, ইউনূস সরকারের নিয়াত ভালো ছিল না। তারা ইলেকশনটাও দিয়েছে বাধ্য হয়ে, তারা ইলেকশন দিতে চায় নাই। এবং সেই সময় মিটিংয়ে বিভিন্ন উপদেষ্টাদের সাথে যখন দেখা হতো, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের তাকানো, তাদের কথার ভাষা, এটা অত্যন্ত স্বৈরাচারী মনোভাব ছিল। এবং আর কিছুদিন গেলে তারা অতীত যে কোনো স্বৈরাচারের মনোভাবকে ভেঙে ফেলতো। কথাকর্মা কাজে তারা এরকম ছিল, মিটিংয়ে এসে বিচারপতিদের ধমক দিচ্ছে, মিডিয়াকে ধমক দিচ্ছে। তো তারা নিজেরাও আসলে গণতান্ত্রিক মনা কখনো ছিল না। সবচেয়ে ব্যর্থতা হচ্ছে, দেশের সবচেয়ে ক্ষতি কী হলো জানেন? ভবিষ্যতে কোনো সিভিল সোসাইটি বুক ফুলিয়ে কোনো মন্ত্রীকে আর সমালোচনা করতে পারবে না। যখন মন্ত্রীকে সমালোচনা করবে, মন্ত্রী বলবে আপনাদের লোকজন তো ছিল 1.5 বছর 2 বছর, কী সংস্কার করেছেন, কোন সংস্কার করেছেন? এই সরকারে যারা মন্ত্রী বা অ্যাডভাইজার ছিল তারা অনেকেই বিভিন্ন সেক্টরে সুপার এক্সপার্ট, সারা জীবন বিভিন্ন সেক্টরের প্রজেক্টে কাজ করেছে। যেসব প্রজেক্ট সারা জীবন করেছে, মন্ত্রীদের কাছে সুপারিশ করেছে অথবা মন্ত্রীকে সেন্সিটাইজ করেছে, নিজেরা মন্ত্রী হয়ে নিজেদের জানা বিষয়গুলো বাস্তবায়ন করতে পারেনি, একটুকু পারেনি। এই ব্যর্থতা বিশাল দায়। তো পরিশেষে যেটা বলবো, অবভিয়াসলি ডক্টর ইউনূস স্যার একজন নোবেল বিজয়ী আইকনিক মানুষ। অবশ্যই পলিটিক্স তার পিস অফ কেক না, উনি অ্যাপলিটিক্যাল মানুষ এবং নোবেল পাওয়ার থেকেও বাংলাদেশ চালানো কঠিন। উনি অকারণে ভারতের সাথে দ্বন্দ্ব বাড়িয়েছেন, ভারতের সাথে দ্বন্দ্বকারী লোকজনকে আশেপাশে বেশি প্রায়োরিটি দিয়েছেন, ছাত্র বা মবকে সামনে দিয়ে যাকে ইচ্ছা তাকে সাহায্য করেছেন, যাকে তার অপছন্দ হয়েছে মব দিয়ে তাকে সাহায্য করেছেন। যখনই তার সাথে ডিফারেন্স হয়েছে সেখানে মব দাঁড়িয়ে গেছে। যে কোনো প্রশাসনের যে কোনো পর্যায়ের ব্যক্তিকে উনি অপদস্থ করেছেন। উনি চাইলে এগুলো সমস্ত কিছুই উনি কন্ট্রোল করতে পারতেন। যখন উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না তখন তার ওমিশনটা কোনো অপরাধ না, কিন্তু আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তখন ঠেকাতে না পারার দায়টাও আপনার উপর চলে আসবে। তো এই যে ব্যর্থতাগুলো ছিল, এগুলোর দায় ভবিতব্য উনি এড়াবেন কীভাবে? ওনার বাংলাদেশের ভিতরে ক্রেডিবিলিটি অনেক কমে গেল, এটা দুঃখজনক। উনি একটা লাস্ট রিসোর্ট ছিলেন। শেষ কথা বলে দিই, ফেসবুকে দেখেছি যে ভাগ্য ভালো ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতা নিয়েছিলেন, নাহলে সারা জীবন আমরা বলতাম যে ডক্টর ইউনূসকে দিলে বাংলাদেশ সিঙ্গাপুর হতো, ব্যাংকক হতো। ওনাকে দিয়ে দেখা গেল বাংলাদেশ তো সিঙ্গাপুর হলো না, ব্যাংককও হলো না, কিছুটা আফগানিস্তানের দিকে যাচ্ছিল। তো সেইটা এই ডেমোক্রেসির বা এই ভোটের পরে আমাদের বিশ্বাস হয়তোবা একটা সেমি ডেমোক্রেটিক ট্রানজিশন ট্রান্সফরমেশন হবে বাংলাদেশে।